হলো শুক্রবার আর এখন ঘড়িতে ৮টা ১০ মতো বাজে। সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবার সরস্বতী পুজোটা খুব ভালো কাটুক, সরস্বতী পুজোতে খুব এনজয় করো। তো ঘুম থেকে উঠেই এদিকে দেখো গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ আজ যেহেতু শুক্রবার আমাদের নিরামিষ আর কালকে আমার মনেই ছিল না। তো রাত্রিবেলায় আর গ্যাসটা পরিষ্কার করে রাখিনি। এমনিতেও কদিন যাবত এখন আমি রাত্রিবেলায় কিন্তু আর বাসন ধোয়ার কাজটা করছি না, যেহেতু রাত্রিবেলায় আমার এখন ঠান্ডাটা যেন লেগে যাচ্ছে আর কাশির একটা প্রবলেম হয়ে যাচ্ছে। সারাদিন ভালো থাকি, সেই যখন আমি ঘুমোতে যাবো রাত্রিবেলায় তখন শুরু হয়ে যায়। কী পরিমাণে আদা আর বিট নুন যে আমি খাচ্ছি সেটা আমারটা আমিই জানি। এত পরিমাণে আমি বিট লবণটা খাচ্ছি, সারাদিন ভালো থাকি, রাত্রিবেলায় হলেই বেশ সন্ধ্যার পর থেকে আমার আস্তে ধীরে শুরু হয়ে যায়। আর ঘুমোতে যখন যাব তখন তো আর বলে লাভই নেই, এত পরিমাণে কাশ হয়। এখন তো আমার বরটাকেও ধরলো এই সর্দি কাশ জ্বর, এটা যেন প্রত্যেকটা ঘরে ঘরে এখন লেগে আছে। এদিকে আমার বোনের সাথে কথা হয়, বোনও বলছিল বোনের বরের বোনের জায়ের সবারই হচ্ছে, এটা একটা ভাইরাসের মতো যেন হয়ে গেছে। তো এদিকে কালকে যেহেতু গ্যাসটা আর পরিষ্কার করা হয়নি, তো এদিকে এখন আমি গ্যাসটা মুছে পরিষ্কার করে নিচ্ছি, তারপর গিয়ে বসাবো রান্না বান্না। সকালবেলায় না আমার এত কাজ করতে যেন ভালো লাগে না, এত কাজ বলতে ওই যে বাসন কুসন মাজা, গ্যাস টুস পরিষ্কার করে রান্না বান্না বসানো, ওইটা আমার ভালো লাগে না। এমনিতেই রান্নাঘর আমার যেন ক্লিন থাকে, আর আমি শুধু এসে রান্না চাটা বসিয়ে রান্নাটা বসিয়ে দিতে পারবো, এরকম হলে আমার ভালো লাগে। কারণ সবসময় তো এইভাবে আমি কাজগুলো করে আসছি। আর এখন কদিন যাবৎ শরীর খারাপের ছুটে আমি কিন্তু আজকে ওই সকালবেলায় গ্যাস টেস পরিষ্কার করে তারপর এখন গিয়ে আমাকে রান্না বসাতে লাগবে। এটা যেন করতে গিয়ে আমার বিরক্ত লাগছে, কিন্তু কিছুই করার নেই, যেহেতু পরিষ্কার করে নিই গ্যাস টেস, এখন তো আমার পরিষ্কার করতেই হবে বলো। তো এদিকে এখন গ্যাস টেস পরিষ্কার করে নিচ্ছি। সকালবেলায় উঠে চারিদিকে সরস্বতী পুজোর গান শোনা যাচ্ছে, আর ভাবছি ছোটোবেলার কথা। আগে ছোটোবেলায় কত যে আনন্দ হতো, দেখো সকাল সকাল উঠে স্নান করা, অঞ্জলি দেওয়া, তারপর সরস্বতী পুজোর আগে কুল খাওয়া যায় না, আর সরস্বতী পুজোর দিন অঞ্জলি নেওয়ার সময় একটা দেখবে নিয়ে আমের মুকুল নিয়ে একটা মন্ত্র কিন্তু আছে, ওই দিনগুলো মনে পড়ছে। তারপর সরস্বতী পুজোর পরের দিন এই 108 বার সরস্বতী মার নাম লিখে ঠাকুরের চরণে দেওয়া। তারপর সরস্বতী পুজোর দিন তো পড়াশোনা করা যায় না, বইগুলো নিয়ে মায়ের চরণে দেওয়া, যে মা যেন আশীর্বাদ করে দিই। কত না ছিল। যত দিন দিন বড় হতে থাকি সেই দিনগুলো যেন জীবন থেকে চলে যায়। এমনি তো আমি দেখছি আনন্দের দিন বলো, সুখের দিনগুলো ছোট থাকতেই ভালো থাকে, যত বড় হবে আস্তে আস্তে যেন এই দিনগুলো যেন জীবন থেকে হারিয়ে যায়। তবে স্কুল কলেজটা চলে গেলে তারপর তো সরস্বতী পুজোর আনন্দটা জীবন থেকে একদম পুরোপুরি উঠে গেলেই বললে চলে, এইরকম হয়। তো আজকে আমাদের বাড়িতেও হচ্ছে, বলতে আমার কাকি শাশুড়ি ঘরেও সরস্বতী পুজো হচ্ছে। আমি তো সকালবেলা উঠে এদিকে কাজে লেগে পড়েছি। আজকে যেহেতু পুজো, সকাল সকাল নয় কাজ বাজটা শেষ করিনি, তারপরেও দেখবে সেই 1টা বেজেই যাবে। শীতের বেলা কীভাবে যে বেলাটা গড়িয়ে দুপুর চলে আসে, তার উপরে একা হাতে সব কিছু সামলাতে গিয়ে অনেকটা বেলা হয়ে যায়। পুজো দেওয়া, ঘরদোরের কাজ, ঘরদোর গুছানো গাছানো, ক্লিন করা, অনেক কাজ থাকে বলো। তো সব কিছু সামলাতে গিয়ে কিন্তু এরকমটাই হয়। আর তোমাদের দাদাভাই এখন ঘুমিয়ে আছে, ওকে আর ডাক্তার দিলাম না, যেহেতু ওর শরীরটা খারাপ, তো উঠে যাবে ও নিজে থেকে, কারণ এখন তো আবার বিয়ের সিজন চলছে। এদিকে রেস্ট যে অনেকটা সময় শুয়ে থাকবে বা একটা বেলা দোকানদারি করবে না, এটাও হবে না, দোকানে যেতেই হবে। তো এদিকে দেখো ওকে আমি ভাবলাম যে না, ও এখন শুয়ে থাকুক, একটু বাদেই না হয় আমি ডাক্তার দেবো। আর এদিকে দেখো এবারে গ্যাসের বান্না টান্নার যা আছে সব কিছু খুলে নিয়েছি, এবার একটা একটা করে বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। সকালবেলায় আমার এই কাজগুলো করতে গেলে বিরক্ত লাগে, তারপরেও কিছু করার নেই, করতে তো হবেই বলো। আমার একা সংসারে আমাকে করে দেবার মতো তো আর কেউ নেই, নিজের কাজ নিজেকেই করতে হবে। হঠাৎ হঠাৎ মাঝে মাঝে কিন্তু এরকম বিরক্তটা হয়। নিজের সংসারটাকে বড্ড ভালোবাসি, সংসারটাকে সবসময় ভালোবেসে গুছিয়ে গাছিয়ে একদম পরিপাটি করে রাখতেই পছন্দ করি, কিন্তু কোনো সময় কাজ করতে গেলে যেন এরকমটা হয়। তো যাক, এদিকে দেখো এবারে সমস্ত কিছু আমার ধোয়া হয়ে গেছে বাসন কুসন। এবারে গ্যাসের জায়গাটা আমি একটু গ্যাসের জায়গাটা তো পরিষ্কার করে নিয়েছি, বেসিনের জায়গাটা একটু পরিষ্কার করে নেব। ও হ্যাঁ, কালকে যে আমি বাজারে গিয়েছিলাম তোমার দাদাবার একটা ওষুধ কিনতে, আর আমারও 1-2টা জিনিস কেনাকাটা ছিল, বলছিলাম কিনেছিলাম, ওই ব্লগে আর শেয়ার করতে পারিনি। এই যে দেখো এরকম একটা ঝুড়ি কিনেছি, আর এইটা আটা চালনিটা কিনেছি, তো 2টা নিয়েছে 60 টাকা। জানি না, আমি তো আর কেনাকাটি করিনি, করি না, তোমাদের দাদাভাই সবসময় কেনাকাটি করে। আমার মা জানো তো, এবার কাপড় কিনতে বলো, যে কোনো জিনিস কিনতে গেলে মা দাম দরটা একটু ভালো করে করতে পারে। এখন তো আর মা বাজারে টাজারে যায় না, আগের কথা বলছি। কাপড় চোপড় কেনা হোক বা কেনা হোক, আমাদের পাড়াতে কোনো কিছু যদি আসতো নিয়ে, তো মামিরা কেনাকাটা করবে, কোনো কিছু জিনিসপত্র নেবে, মাকে বলতো দাম দরি করে দেওয়ার জন্য। আমার মা খুব ভালো একদম করে দাম দর করে কিন্তু কিনতে পারে, আমি আবার ওইটা পারি না। আমার বোনও কিন্তু আবার পারে, আর আমি তো তোমাদের দাদাভাই যেহেতু করে, তো তোমাদের দাদাভাই বারবার বলে আমিও যেন শিখি, আমিও যেন করি, কিন্তু আমার তো দরকার পড়ে না বলো।
তো তোমাদের দাদাভাই করে। তো ওই যে বাজারে গেলাম, আমার এই 2টা জিনিসের দরকার ছিল, তাই জন্য কিন্তু নিয়ে আসলাম। তো এদিকে দেখলেই তো নিলাম যেগুলো। আর এদিকে দেখো এবারে ভাত বসিয়ে দিচ্ছি। আজকে একটু খাসার চাল রান্না করছি, গোবিন্দভোগ চাল। আর আমাদের এবারে চালটা এতটা ভালো পড়েছে জানো তো, 5 কেজি ফার্স্টে নিয়ে এসেছিলো, তারপর আবারও ওনাকে মানে ফোন করে বলেছিল। ফার্স্টে তো ভেবেছিল চালটা কীরকম হবে না হবে, তারপর আবারও কিন্তু বলেছিল, তো বলছে ওনার চালটা শেষ হয়ে গেছে এরকম বলছিল। না হলে এই চালটাই মানে আমাদের লাগতো। এই চালটাই খুবই ভালো, খুবই ভালো, কি বলবো তোমাদেরকে। আরও তো আমাদের সেদিন যে পুজোতে পায়েস বানিয়ে দিয়েছিলাম, সেদিনও তো এখান থেকে চাল এনেছিল, কিন্তু ওই চালটা আমার ঘরের চালটার মতো না, এতটা ভালো। আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম, আবার যখন এরকম চাল নেবে ওই দিদির কাছ থেকে, মানে আদিবাসী একজন দিদির কাছ থেকে নিয়েছে, ট্রাইবেল একজন দিদির কাছ থেকে, তো আমি বলেছিলাম এই চালটা হলে যেন একদম একসাথে 10 কেজি নিয়ে নিই, তাহলে আমার পুরো বৎসর চলে যাবে। আমরা তো আর অতটাও বিরিয়ানি পোলাও, বিরিয়ানির চাল তো আলাদাই হয়, পোলাও টোল তো অতটা তো আর খাই না। তো আমার মানে 10 কেজি হলেই চলে যাবে, 10 কেজিও লাগবে না, মানে ঠাকুরের জন্য যদি আলাদা করে কিছুটা রাখি আর ঘরের জন্য রাখি। তারপরেও বলেছি বেশি করে যেন নিয়ে নিই, এরকম চাল দেখবে সহজে কিন্তু পাওয়া যায় না। তারপর আবার 100 টাকা করে পেয়েছে, এমনি তো বাজারে হলে 150 টাকা কেজি, 100 টাকা করে পেয়েছে। চালটা এতটা ভালো, মানে দামে কম মানে ভালো হয়েছে এবার। তো যাক, আজকে এই চালটাই রান্না করছি, কারণ তোমাদের দাদাভাইয়ের যেহেতু মানে এখন মুখের উঠতি নেই, কোনো কিছু খেতে পারছে না, তো ভাবলাম কি যে না, এই চালটা দিয়ে মানে রান্না করলে ও যদি একটু সেন্টে যদি খেতে পারে, যদিও ওর মুখে এখন কোনো কিছু ভালো লাগবে না, যেটা আমার সাথেও হয়েছিল, কোনো কিছুই আমি বুঝতাম না, সব কিছু তেতো তেতো লাগতো। তো যাক, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে, যদি নরম হয়ে যায়। আর এদিকে চাটাও করে নিলাম। এই যে দেখো, এদিকে আমার জন্য এখন চাটা নিয়ে নিলাম, আর তোমাদের দাদাভাইকেও কিন্তু এক ফাঁকে আমি ডাক দিয়ে এবারে কিন্তু তোমাদের দাদাভাইকেও চাটা দিয়ে দিলাম। তো তোমাদের দাদাভাইকে দিয়ে এবারে কিন্তু আমার জন্য নিয়ে নিলাম। সব কাজের মধ্যেও নিজে খাবারটা নিজে একটু পরিপাটি করে নিচ্ছি, কারণ নিজেকে পরিপাটি করে দেওয়ার মতো তো আর কেউ নেই, তো নিজেরটা নিজেকেই নিতে লাগবে। এদিকে লাউ ডাঁটা কেটে নিয়েছি, আমার বোনের আবার লাউ ডাঁটাটা খুব পছন্দের। তো আজকের লাউ ডাঁটাটা অন্য সময়ের মতো যে পাতলা ঝুল দিয়ে ঢেল ঢেলে করে রান্না করি ওই রকম করবো না, একদম মানে ডাল ছিটিয়ে একটু শুকনো শুকনো করে করব। দেখবে শরীর খারাপ টারাপ থাকলে তখন যদি একটু করে রান্না করা হয়, তখন দেখবে বেশ ভালো লাগে। তো ওইদিকে এই যে আলু আর করে লাউ ডাঁটা কেটে নিয়েছি, টমেটো নেই, তো তার জন্য টমেটোটা দিতে পারবো না, তো এমনিতেই কিন্তু রান্নাটা করব। তো এদিকে দেখো আলু আর ডাঁটাটাকে ভালো করে একদম করে নিয়েছি, এক ফাঁকে সবজিও কেটে নিয়েছি, ওইটা তোমাদের সাথে শেয়ার করে নিই। একা হাতে সবজি কাটাকুটি করে রান্না বান্না মানে অনেকটা লেগে যায়, সবজিটা কাটা থাকলে দেখবে রান্না করতে কিন্তু সময় লাগে না। এদিকে বসিয়ে দিয়েছি রান্না, আর এই ফাঁকে আমি এখন ঘরটা মুছে নিচ্ছি, ফেনাইল দিয়ে একটুখানি আবার স্রাপও দিয়ে দিলাম, দিয়ে ঘরটা এখন মুছে নিচ্ছি। আর এদিকে আমি পাখাটা চালিয়ে দিয়েছি যেন আমার ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, তবে বেশি একটা একদম ভিজে ভিজে করে মুছছি না, জলটা নিংড়িয়ে নিয়েই মুছছি। তারপরেও শীতকালে দেখবে পাখা চালিয়ে রাখলেও ঘর শুকাতে যেন অনেকটা সময় লাগে, আর গরমকালে দেখবে পাখা না চালালেও ঘর যেন ফট করে যেন শুকিয়ে যায়। তো এদিকে দেখো এবারে রান্নাঘরটাকে পুরোটা ক্লিন করে নিচ্ছি। বেডরুমটা দেখি মুছতে পারি কিনা, না হলে তো মুছবো না, কালকেই মুছবো। আমি গরমকালে হলে আমার সবসময় ঘর মুছতে লাগে, প্রত্যেক দিন ঘর মুছতে লাগে, মানে সকালে না পারলে বিকালে হলেও আমি ঘর মুছি, কারণ আমি নিচে শুই, দুপুরবেলার দিকে বিছানায় শোয়া যায় না, এত পরিমাণে গরম থাকে। আর গরমকালে ঘরটা মুছা থাকলে যেন একটা ফ্রেশ লাগে। আর শীতকালে আমিও তো আবার প্রত্যেক দিন যে আমার ঘর মুছতে হবে এরকমটা কিন্তু আমি করি না, আমার যখন মন চায় তখনই আমি মুছি, এই ধরো 2-3 দিন বাদে বাদে তখন গিয়ে মুছি। তো এদিকে দেখো এবারে মানে ফেনাইল আর স্রাপ দিয়ে যে বললাম মুছছি, তো স্রাপটা দিলে না মানে ময়লাটা অনেকটা কিন্তু কাটে, আর ফেনাইল তো জানোই মানে পোকামাকড়ের জন্য তো এবারে ভালো করে ঘরটাকে একদম শুকনো শুকনো করে মুছছি, ভিজে ভিজে করে মুছছি না, কারণ তোমাদের দাদাভাই আবার খাওয়া দাওয়া করবে, ও আবার পাখা চালিয়ে রাখলে ঘরে আসতে পারবে না, তো তাই জন্য কিন্তু আমি একদম শুকনো শুকনো করে মুছছি যেন আমার ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এদিকে লাউ ডাঁটার তরকারিটা কিন্তু হচ্ছে, লাউ ডাঁটার তরকারি বসিয়েই কিন্তু এই কাজগুলো আমি করে নিচ্ছি। বললাম না পুজোর দিন বলে আজকে চেষ্টা করছি একটু সংসারের কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে আমার ঘরের পুজোটাও তাড়াতাড়ি দিয়ে নেব, তো একদম মানে করে নেব। আর আজকে আমাদের এখানে না সরস্বতী পুজোর এটা কিন্তু অনেকটা হয়, কালকে তো আর আমি মানে সরস্বতী যেখানে বিক্রি করা ওইখানে আর গেলাম না, লক্ষ্মী ঠাকুর যেখানে বিক্রি করা হয় আমার ব্লগে তো দেখেছিল, ওইখানে কিন্তু সরস্বতী ঠাকুরও বিক্রি করা হয়, তো ওইখানে কিন্তু আমি আর যাইনি, সামনে থেকে তোমাদের সাথে একটু বাজারটা শেয়ার করেছিলাম। আর আমাদের এখানে তেলিয়ামুড়াতে না প্রচুর পুজো হয় কিন্তু সরস্বতী পুজো, টাউন হলের মধ্যে তো স্কুল কলেজের পুজোগুলো একসাথে হয়, বাপরে বাপ এত পরিমাণে মানুষের ভিড় হয়, আর প্রত্যেকটা স্কুলে তারপর
সাইডে বাইডে অনেকগুলো কিন্তু সরস্বতী পুজোটা হয়। আবার আমার বাপের বাড়ি এখানে কিন্তু অতটাও হয় না, এখন তো মোটামুটি হয় না কি শুনেছি, কিন্তু আমাদের ইয়েদের সময় এত কিন্তু হতো না। এই হাতে গোনা কয়েকটা, আর আমাদের বাড়ির সামনে তো স্কুল, ও স্কুলে পুজো হতো, আর হাতে গোনা যদি কয়েকটা। আর আমাদের এখানে মানে আমার শ্বশুরবাড়ি এখানে বাপরে বাপ অনেক অনেক পুজো হয়, মানে সরস্বতী পুজোটার বেরুলে মনে হয় যেন দুর্গা পুজোয় বেরিয়েছি, এত পরিমাণে লোকজন হবে, মানে এতটা ইয়ে হয়, মানে দুর্গা পুজোর মতো অতটা ইয়ে না, কিন্তু মানুষের সাজগুজ দেখে এরকমটাই মনে হয় দুর্গা পুজোর মতো যেন ভিড়। তো সকালবেলায় তো আর বেরোতে পারবো না, কারণ বরমশাই দিকে দোকানে, তো বরমশাই দিকে দোকানে দেখলে আমাকে কীভাবে নিয়ে বেরোবে বলো? দোকানটা তো আমার তো মেন হলো গিয়ে দোকানটা। দেখবে বিয়ের পর যখন আমাদের সংসার হয়ে যায় না, তখন যেন সংসারের ইয়েটাই বেশি থাকে, যে না এখন আমি ঘুরতে বেরোলে তো আর হবে না। মানলাম মানে বছর একটা দিন আনন্দ করতে লাগে, তবে হ্যাঁ রাত্রির দিকে যদি তোমাদের দাদাভাইয়ের শরীর ভালো থাকে তাহলে তো অবশ্যই যাবো, কিন্তু সকালবেলায় যে আমাকে নিয়ে বেরোবে এটা কিন্তু আর হবে না, কারণ ওর তো দোকান আছে, বলো দোকানে যেতে লাগবে। আমার মেন আগে সংসারের যে ইয়েটা ওইটা হলো গিয়ে আমার দোকানটা, তো যেটা দিয়ে আমাদের সব কিছু হয় এটার আগে প্রাধান্যটা দিতে লাগবে। তো এদিকে দেখো এবারে ঘরের কাপড় চোপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এদিকে তোমার দাদাভাই রুমাল, আমার নাইটি ফাইটি সবগুলো এখন গুছিয়ে গুছিয়ে রাখছে। আমার এরকম কাপড় চোপড় সোফামো করে পরে থাকলে না ভালো লাগে না। দুদিন যাবত দোকানে চলে যাচ্ছি দুপুরে, এগুলো যে গুছিয়ে রাখবো সেটা আর হচ্ছে না। আর রাত্রি মানে সন্ধ্যার সময় এসে তো ওই দিক দিয়ে মানে রান্নাবান্নারও ইয়ে থাকে। কালকেও রাত্রিবেলা রুটি করেছিলাম, তারপর সবজি বানিয়েছিলাম, তো এই রান্না করে কেটে যায় অনেকটা সময়, তার জন্য গুছানোটা সময় পাই না। আর আজকে দেখি দোকানে নাও যেতে পারি, আজকে যেহেতু পুজোর ইয়ে, আজকে এতটা তো আর ইয়ে হবে না। রান্নাবান্না কমপ্লিট। সকালবেলা একবার তো শুক্রবার যেহেতু গ্যাস পরিষ্কার করলাম, তো রান্না করার পর আবার গ্যাসটা একটু মুছতে হয়েছে, কারণ রান্না করার পর তো গ্যাস নোংরা হয়ে জানো। তো গ্যাসটা মুছে এদিকে বাসন কুসন ধুয়ে একদম পুরো পরিষ্কার করে নিয়েছি, আর রান্না বসিয়ে দেখলেই রান্নাঘরটা ক্লিন করলাম। এখন তোমাদের দাদাভাইকে দেবো খেতে। একটা তরকারি রান্না করলাম, কারণ কালকে রাত্রিবেলা তরকারি বানিয়েছিলাম ওইটা আছে। এই যে বাসন কুসনের টাল, সকালবেলায় একবার বাসন কুসন ধুয়েছিলাম, এগুলোও আছে, আর এখন যে রান্নাবান্না করলাম এই বাসনও আছে দেখো। আর এদিকে দেখো গ্যাস ট্যাস মুছে একদম পুরো পরিষ্কার করে নিয়েছি, এই যে রান্নাঘর পুরো পরিষ্কার, যে এখানে। আর এই ঝুড়িগুলো ধুয়ে দিলাম, কারণ যেহেতু নতুন আনলাম তো না ধুয়ে দিলে হবে না, ঝুড়িগুলো ধুয়ে দিলাম। আর এই ডালটার মধ্যে পোকা ধরেছে, ডালটা আমার রোদে দিতে লাগবে, কালকেই দিতাম, তো আমি যেহেতু আবার দুদিন ধরে দোকানে চলে যেতাম তার জন্য আর এগুলো কিন্তু আমি রোদে দেইনি। এই যে দেখো পুরো রান্নাঘর আমার কিন্তু পরিষ্কার হয়ে আছে, এই যে। তো চলো এখন তোমাদের দাদাভাইকে দেবো খেতে। এই যে দেখো আজকে লাউ ডাঁটার তরকারিটা ডাল ছিটিয়ে করেছি, মনে হচ্ছে খুব টেস্ট হবে খেতে। আর বললাম না কালকে তরকারি আছে, এই যে দেখো এখানে ব্রকলি, মটরশুঁটি, আলু দিয়ে টমেটো দিয়ে একটু তরকারি বানিয়েছিলাম, ওইটা আছে, এই যে। আর আজকে ভাত করেছি গোবিন্দভোগ চালের ভাত করেছি, ইচ্ছে হচ্ছে একটু গোবিন্দভোগ চালের ভাত খাওয়ার জন্য, এই যে। তো চলো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই, আমি আরও পরে খাবো, আগে আমি বেডরুমটা ক্লিন করতে লাগবে তারপর। এদিকে শুধু গান আর গান, মানে ভিডিও এডিটিং যে করবো খুব কষ্ট করতে হচ্ছে, ওই যে এদিক দিয়ে মাইক লাগানো, ওই দিক দিয়ে বক্স লাগানো, এই চলছে। তো এদিকে তোমাদের দাদাভাইকে তো দিয়ে দিলাম খেতে, আর আমি এদিকে দেখো এখন ফিল্টারে জলটা দিয়ে দিচ্ছি। আমার বরের শরীর ভালো থাকলে কিন্তু বরেই কিন্তু এই ইয়েটা করে, ওই যে ফিল্টারে জল দেওয়া, তোমাদের দাদাভাই কিন্তু দেখে দেখে ওইটা করবে। কিন্তু এখন যেহেতু ওর শরীরটা ভালো নেই, তো জল তো আর আমি আনিনি, জল ঘরেই ছিল, আমি ওইটা এখন দেখে ফিল্টারের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। আমার আবার জল যখন মানে বোতলের মধ্যে নিতে যাব, যদি আবার ফিল্টার দিয়ে জল না পড়ে, ওইটা আমার মানে এত পরিমাণে রাগ উঠে যায়, তো তার জন্য আমি এখন মনে করে জলটা দিয়ে রাখছি। আর তোমাদের দাদাভাই 2টা দোকানের বোতল আছে, এগুলো আমি এখন ভর্তি করে দিতে মানে দেবো। আর এদিকে দেখো আরেকটা জিনিস বা তোমাদের সাথে শেয়ার করি, এই যে দেখো আমার জায়ের মেয়ে একদম সেজে গুজে রেডি, ও এখন যাবে সরস্বতী পুজোতে। এই যে ছোটোবেলার দিনগুলোই খুব আনন্দের হয়, এরকম সাজগুজ করে পুজোতে বেরোনো। ও যে দেখো কি সুন্দর সেজে নিয়েছে, ও এখন বেরোচ্ছে কিন্তু পুজো দেখতে, আবার কিন্তু বেরোবে এখন, মানে সকালবেলায় স্নান টান সেরে এদিকে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছে। আর এদিকে দেখো আমাদের মানে বড় হয়ে গেলে দিনগুলো তো চলে যায়, বিয়ের পর তো যেন আরোই চলে যায়। তো এদিকে এই যে এবার আমি তো আমার সংসারের কাজ নিয়ে ব্যস্ত, তো এদিকে আগে বলেছিলাম যে একদম খাওয়া দাওয়ার পর আমি এসে এই কাজগুলো করব, তো কিছু গুছিয়ে নিয়েছি, তারপর আগে খাওয়া দাওয়া করে তারপর আসলাম কিন্তু এখন গুছাতে। আগে আমি কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি, ভাবলাম এগুলো গুছাতে গুছাতে আমার অনেকটা বেলা হয়ে যাবে, এখন যদি আমি এই কাজ করে তারপর যাই খেতে, তাহলে আমি আর মানে দুপুরবেলাও খেতে পাবে না, আর ভালোও লাগবে না, খাবারটা অনেকটা লেট হয়ে যাবে। তো এটা করে আর লাভ নেই, এমনিতেই খেতে পারি না এখন, শরীর এখনও আমার ঠিকঠাক হয়নি। আর
তার জন্য ভাবলাম যে না খেয়ে এই কাজগুলো করি। তো এদিকে দেখো এবার আমি যে আমার ড্রেসিং টেবিলটা একটু মুছে দিলাম, দিয়ে মডুলার ড্রয়ারের উপরের কাপড়টা ভিজে আছে, তো কাপড়টা একটু চেঞ্জ করে দিলাম, দিয়ে এবারে এই হলুদ কাপড়টা কিন্তু এখন দিয়ে দিলাম। এই যে দেখো, তো কাপড়টা এখানে দিয়ে এবারে আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নেবো। আর বাইরে কয়েকটা বার আছে, বাইরে একটু কাজও আছে, তো কাজটা করার সময় তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমি এদিকে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদা দেখো সোয়েটার এগুলো গুছিয়ে রাখলাম, এইগুলোকে আমার টাঙ্গের মধ্যে ভরতে লাগবে, তো তার জন্য এখন আর মানে টাংটা বের করতে পারবো না, পরে আমি না হয় বের করে এগুলো রেখে দেবো, দেখি কালকে মানে করে রেখে দেবো। এটা রেখেছিলাম তোমাদের দাদাভাই টাংটা বের করে তোমাদের দাদাভাই নিয়ে ভরে রাখবে, তো সেই ওই মধ্যে কিন্তু টাংটা রাখা। তো তোমাদের দাদাভাই তো এখন শরীরে ভালো নেই, তো কী আর করবো, আমাকে তো ওই কাজটা করতে লাগবে, আর আমি করছি করে আর হচ্ছেই না। আর বিশেষ করে দোকানে যে চলে যাচ্ছি তাই, দেখি আজকে না হলে কালকে তো অবশ্যই করবো। এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, বাইরেটা ঝাড় দিয়ে নিয়ে পরে ঝাড় দেবো। আর এদিকে দেখো এই দড়িটা কালকে আনা হয়েছে, এটা আমার ওই যে রান্নাঘরের অনেক সময় আমাদের ভিজিয়ে কাপড় চোপড়, আমার স্নান করার পর কাপড় চোপড়, তারপর রান্নাঘরে যে টুকিটাকি কাপড় চোপড়গুলো মোছামাছি এগুলো মেলতে আমার মানে পারছি না, কারণ রান্নাঘরে যে দড়িগুলো আগে টাঙানো ছিল ওইগুলো আমি দিয়ে মানে রান্নাঘর থেকে নিয়েছি। আরেকটা জিনিস বানাবো বলে বানাই তো নিই, শুধু মানে নষ্ট করেছি। আমার মাথায় যে ওটা কি ভূত চাপে, তাই জন্য নতুন আরেকটা আনা হয়েছে, এইটা রান্নাঘরে দিয়ে দেওয়ার জন্য। কারণ এমনিতেও দেখবে বৃষ্টির সময় হলে, এখন যদিও বৃষ্টি নেই তারপরেও মানে বৃষ্টির সময় হলে তখন তো আমার কাপড় চোপড় মেলার নেই, তো তাই জন্য আমার রান্নাঘরেই কাপড়গুলো মেলে দিতে হয়, তাই জন্য কিন্তু আমার আনা হয়েছে দড়িটা। আগেও ছিল, ওই যে বললাম নষ্ট করে নিয়েছি তাই। আর এখানকার দুইটা ইট দেখো ফেলা হয়ে গেছে, তো ইটটা না মানে একটুখানি পা দিলেই ইটটা পড়ে যায়, তো তার জন্য এই ইটগুলোকে একটু ঠিকঠাক করে দিচ্ছি। মানে একটুখানি দাঁড়াবে তো, বা একটুখানি পাটা দিয়ে করলে একটা রিক্সও আছে, হঠাৎ করে যদি পড়ে যায় নিচে, তারপরে ইটটা ধপাস করে যেন নিচে পড়ে যায়, তো ইটগুলোকে কীভাবে দেবো সেটাই বুঝে উঠতে পারছি না, কীভাবে ঠিকঠাক করে দেবো। তো তার জন্য এইভাবে দিয়ে দেখছি না ঠিকঠাক হচ্ছে না, এটা আবার পড়েই যাবে। তারপর একটা বুদ্ধি বের করলাম যে না এইভাবে যদি দিই তাহলে কীরকম হবে, তবে হ্যাঁ তার জন্য একটুখানি মাটি কেটে দিতে লাগবে। তো এইভাবেই কিন্তু করছি। আর এটাকে একদম কিন্তু আমি মানে যে মাটিটাকে একদম সমান করে নেব উঠানের মতো করে। তো উঠানের সামনের জায়গাটা তো আমার পাকা করা, কিন্তু এই জায়গাটা তো আর পাকা না, তো আবার কী হবে বলো তো, বৃষ্টি আসলে এখান থেকে জল গড়িয়ে দেখবে ওই উঠোনে গিয়ে হবে, তো তার জন্য আর এই জায়গাটাই দিয়ে রাখছি, এই জায়গাটা এইভাবেই থাকুক, এই জায়গাটা মাটিটা যেভাবে আছে এভাবেই থাকুক, একদম উঠানের মতো সমান করে নেব না, তো তাই জন্য কিন্তু এভাবে রাখলাম। দেখা যাক আবার কবে গিয়ে করি, তোমার দাদাভাই যদি বলে না একদম ওই নিচটার মতো একদম সমান করে নিতে, তাহলে দেখি না হয় সমান করে নেব, দেখা যাক বড়মশাই কি বলে। আর আগে তো ফুলের গাছগুলো এইভাবে লম্বাভাবে ছিল, এখন তো কেটে ওই সাইড দিয়ে করে নিয়েছি। তবে ওই ফুল গাছগুলো লাগিয়েছি, অনেকগুলো ফুল গাছে কিন্তু লাগিয়েছি, এগুলো যখন লম্বা হয়ে বড় হয়ে ফুটবে তখন দেখবে এই জায়গাটা দেখতে কিন্তু আরও ভালো লাগবে। ওই যে মাটির উনুনের পিছে, তারপর আমার ফুলের টবগুলো যা আছে ওই পেছনটা দিয়ে কিন্তু বলছি অনেক ফুল গাছ কিন্তু এখানে আমি লাগিয়ে দিয়েছি। তো যখন একটু বৃষ্টি হবে তখন কিন্তু গাছগুলো বড় হবে, এখন তো বৃষ্টি নেই, জল দিয়েও গাছগুলো ঠিকঠাক যেন হতে চায় না। ফাইনালি এদিকে কিন্তু ইটগুলো আমি বসিয়ে দিয়েছি, এবার আর মনে হচ্ছে না পড়বে। আর মাটি দিয়ে ভালো করে কিন্তু দিয়ে দিচ্ছি, একটুখানি ছোটো করে নিয়েছি জায়গাটা, মাটিটা কেটে। আগে তো ইটগুলো একটু এই সাইড দিয়েছিল, এখন একটুখানি ছোটো করে নিয়েছি, থাকবে তারপরও ইটটা আমার থাকলে ভালো হয়। এমনি তো এটা যখন বৃষ্টি বেশি হতো তখন ইটগুলো পড়িয়ে যেত, একভাবে মানে এইভাবে দিয়ে দেওয়াতে কিন্তু একদিকে ভালোই হয়েছে। এই ভিডিও এডিটিং করতে বসলে আমার এই এক অসুবিধা, মানে কথা বলতে গেলে যেন এতটা অসুবিধা হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কী যে অসুবিধা হয়। তো এদিকে দেখো এবারে এই যে মাটিটাকে ঠিকঠাক করে দিয়ে নিচ্ছি। এবারে আমি এখন উঠোনটা ঝাড় দিয়ে নেব, কারণ রান্নাঘর ঝাড় দিয়েছি, তারপরে ঝাড় দিয়েছি, তখন কিন্তু আমি ভালো করে উঠোনটা ঝাড় দিইনি, সামনে এনে জমিয়ে রেখে দিয়েছি, যেহেতু জায়গাটা পরিষ্কার করব তাই। তো এবারে পুরো উঠোনটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো ঝলমলে রোদও কিন্তু দিয়েছে, এই ঝলমলে রোদ পেলে দেখবে বেশ যেন ভালো লাগে। আমি এদিকে আমার স্নানের গরম জলটাও বসিয়ে আসলাম, যেহেতু এখন স্নান করে নেব। এখন মনে হচ্ছে আমি ঠান্ডা জল দিয়ে স্নান করি, কিন্তু গরম জল দিয়ে স্নান করব, কারণ এমনিতে আমার ঠান্ডা লেগে কতদিন শরীরের কী অবস্থা। এখন যদি আমি মানে ঠান্ডা জল লাগাই না, তাহলে আমার আবার শরীর খারাপ হয়ে গেলে, এমনিতে তোমাদের দাদাভাইয়ের শরীরের অবস্থা, দুজন যদি অসুস্থ হয়ে থাকি তাহলে আর কে কাকে দেখবে বলো। তো এদিকে দেখো এবারে স্নান টান করে চলে আসলাম পুজো দিতে। আর এই যে দেখো তোমাদের দাদাভাই এবার কালকে কী নিয়ে আসলো, আমি এনেছিলাম মানে আমাদের দোকানে নেই, ওই দাদা যখনই এখানে আসে মানে এই প্যারাগুলো বিক্রি করতে, তখনই আমাদের দোকানেও কিন্তু নিয়ে আসে সব সময় এটা। তো এটা হলো গিয়ে আমাদের এখানে মাতার বাড়ির বেড়া, মানে উদয়পুরের। তো যখনই নিয়ে আসে তোমাদের দাদাভাই রাখে আমার ঠাকুরের জন্য। তো ওইদিকে দেখো ঠাকুরকে দিয়ে দিলাম,
তবে রাখতে পারি না এই দূরের যন্ত্রণায়। এটা তো ওই বক্সটার মধ্যে দিয়ে রেখেছিলাম। আর এই পেঁড়াটা খেতে খুব ভালো। মাতার বাড়ির পেঁড়া তো এমনিতেই মানে আলাদা নাম করা, বাপরে বাপ, যতই পেঁড়া থাকুক না কেন মাতার বাড়ির পেঁড়ার তুলনা হয় না। তো এরকম মানে এক প্যাকেট আমাদের কিন্তু সবসময় কিন্তু এরকম প্যাকেট করে কিন্তু তোমার দাদাভাই রাখে। আর উনি যখনই আসে আমাদের দোকানেও এসে কিন্তু বলবে রাখবে কিনা। তো তোমার দাদাভাই সবসময় কিন্তু রাখে। আর আজকে যেহেতু সরস্বতী পুজো, তো এই জন্য সরস্বতী ঠাকুরকে ভালো করে একদম শরীরটা মুছে টুছে দিয়ে তারপর একটু ঠাকুরের চরণে ফুলও দিয়ে দিলাম। তারপর এখন একটু ধূপও দেখিয়ে নেবো। আর এদিকে যেহেতু লোকনাথ ঠাকুর, তারপর এখানে দক্ষিণেশ্বরী মায়ের ছবি আছে, ভাবলাম এখানেও একটু ফুল দিয়ে দিই। দিয়ে তারপর এদিকে দেখো চুলটা যেহেতু ভিজিয়ে স্নান করলাম, এবার রোদে গিয়ে বসবো। তো এবার মুখে একটু ক্রিম দিয়ে নিলাম, দিয়ে এখন আজকে আবার গুরু সিঁদুর পরছি। আবার ইচ্ছা হচ্ছে আজকে একটু গুরু সিঁদুর পরার জন্য। তো তাই জন্য একটুখানি গুরু সিঁদুর পরে নিচ্ছি। গুরু সিঁদুরটা পরে তারপরে এই যে দেখো এবার চলে আসলাম আমার কাকি শাশুড়ির ঘরে। ওই যে সরস্বতী পুজো, আসলাম কাকিমণির ঘরে এখন প্রসাদ খেতে। আর এই যে দেখো কি সুন্দর করে সাজানো গোছানো হয়েছে। আর ও হলো আবার আমার জায়ের ছেলে, ও দেখো আবার কত কি যে বক বক করছে। তারপরে আমি প্রসাদ টসাদ খেয়ে চলে আসলাম এখন ছাদে, ও যে ভিডিওটা আপলোড করবো। আর দেখো কি ঝলমলে রোদ, একদিকে ভিডিওটা আপলোড করে নেবো, আর একদিকে আমার চুলগুলোকে একটু শুকিয়ে নেবো। না হলে চুলটা না শুকোলে না আমার সমস্যা শুরু হয়ে যেত, তাই জন্য চুলটাও এখন শুকিয়ে নেবো। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে